আসসালামু আলাইকুম। কেমন আছো ভাইয়ারা সবাই? তোমাদের সাথে ফ্রি ক্লাসে দেখা হয়েছিল। আচ্ছা, সেদিন পরিচয় দিছিলাম, আজকেও দিচ্ছি। আমার নাম ডাক্তার হিমেল। আমি নিকনেম হিমেল। স্ক্রিনে দেখতেছো ডাক্তার হাসানুল হক। আমি সৌদি মেডিকেল থেকে পাশ করছি। হ্যাঁ, তো আপাতত এটুকুই। আজকে তোমাদের তো চ্যাপ্টার হচ্ছে জীবকোষ ও টিস্যু। হ্যাঁ, জীবকোষ টিস্যু। তো এটা একটু বড় চ্যাপ্টার। আমরা বেশ কয়েকটা লেকচারে ভাগ করে চ্যাপ্টারটা আমি শেষ করে দিব তোমাদেরকে। খুব ভালোভাবে খেয়াল করো, অবশ্যই দেখবা। কোথাও যদি না তোমার হচ্ছে বি ওয়ান একটা পার্ট, বি টু একটা পার্ট, দুইটা মিলে একটা লেকচার হবে। তো বি ওয়ান এখানে যদি বলি, আজকে প্রথম যে মানে ব্রেকের আগ পর্যন্ত যেটা পড়াবো সেটা হচ্ছে জীবকোষ, কোষের প্রকারভেদ, উদ্ভিদ ও প্রাণী কোষ চিত্র সহ, উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে অঙ্গাণু এবং তাদের কাজ, এবং কোষ প্রাচীর। খুব ভালোভাবে খেয়াল করো, মনোযোগ দেখবা। প্রথমে যদি বলি, এখানে যদি বলি এক জীবকোষ, এক কথা যদি বলি, সবাই একটু খাতা কলম নিয়ে বের করো। খাতা কলম বের করো, বেটার হবে সবার জন্য। ঠিক আছে? কোষ যদি বলি, কোষ, কোষ এক কথায় জীবদেহের গঠন ও কাজের একক। জীবদেহ, এই যে দেখো জীবকোষ, এই জীবকোষের মধ্যে প্রথমে যদি বলি, এই সর্বপ্রথম এই জীবকোষ বা কোষ নামটা করেন সে কি রবার্ট হুক, এবং রবার্ট হুককে কোষ বিদ্যার জনক বলে। তো দেখো রাখো, কোষ বিদ্যার জনক সেটা কে ভাই? রবার্ট হুক। তো রবার্ট হুককে কি বলা হয় ভাই? কোষ বিদ্যার জনক বলে। তাহলে কোষ বিদ্যার জনক সেটা কে ভাই? রবার্ট হুক। তাহলে প্রথম কোষ নিয়ে গবেষণা করছে রবার্ট হুক। তিনি কি করছেন, যে একটা হচ্ছে কাঠের সিপিকে ভাগ করছে, মানে কাটছে, কাটার পর দেখছে তার মধ্যে ছোট ছোট প্রকোষ্ঠের মতো আছে, এবং সেই প্রকোষ্ঠগুলা মানে অনেকটা তোমার হচ্ছে দেখা যায়, এটাকে তিনি সেল বলছে। তো প্রকোষ্ঠ, প্রত্যেকটা প্রকোষ্ঠকে কি বলছে ভাই? সেল। সেখান থেকে তোমার হচ্ছে কোষ শব্দের উৎপত্তি, এবং তাকেই বলা হয় কোষ বিদ্যার জনক। এরপরে লোই অ্যান্ড সিকোবিস, খুব ভালোভাবে খেয়াল করবা যে কথাগুলো বলি। লোই অ্যান্ড সিকোবিস, এই যে লোই অ্যান্ড সিকোফিস, তারা প্রথম বলেন বৈষম্য ভিত্তি বা একটা বৈষম্য ভিত্ত ঝিল্লি দ্বারা আবৃত জীবন্ত ক্রিয়াকলাপের বা জীবস ক্রিয়াকলাপের একক জীবের সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে সক্ষম, তাকে কি বলে ভাই? কোষ বলে। ওই যে বলেছিলাম, তাহলে একটা কোষ চারিদিকে একটা কি থাকবে? মেমব্রেন থাকবে, এবং কার্যকলাপের একক, আমাদের দৈহিক কার্যকলাপের একক। ঠিক আছে? ওই যে বলেছিলাম জীবদেহের গঠন ও কাজের একক, তাকে কি বলছে ভাই? কোষ বলছে। সেটা কি বলছে ভাই? লোই অ্যান্ড সিকোভিস। তাহলে কোষ বিদ্যার জনক সেটা কে ভাই? মনে রাখবা, সেটা কি ভাই? রবার্ট হুক। রবার্ট হুককে কি বলে ভাই? কোষ বিদ্যার জনক বলে। তো এটা একটু খেয়াল করবা। তাহলে কোষ বিদ্যার জনক সেটা কি ভাই? এখন চলে আসো ভাই, নিউক্লিয়াস গঠনের ভিত্তি করে কয় ভাগে ভাগ করেছে ভাই? দুই ভাগে। এক যেটা আছে সেটা তোমার কি ভাই? এক আদি কোষ, দুই প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। তো আদি কোষ, যাকে আমরা হচ্ছে প্রাকৃতিক কোষ, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। কার উপর ভিত্তি করে ভাই? নিউক্লিয়াসের গঠনের ভিত্তি করে। খুব ভালোভাবে খেয়াল করবা। তাহলে নিউক্লিয়াসের গঠনের ভিত্তি করে কোষকে কয় ভাগে ভাগ করেছে ভাই? দুই ভাগে। একটা আদি কোষ আর একটা তোমার কি ভাই? প্রকৃত কোষ। প্রথমে যদি বলি, এই যে আদি কোষ, সে আদি কোষের মধ্যে বেসিক যদি বলি, এদের নিউক্লিয়াস অগঠিত বা সুগঠিত নয়। তা এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। তো এদের নিউক্লিয়াস কি হয় ভাই? সুগঠিত নয়। ঠিক আছে?
উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস, প্রাণী বিজ্ঞানের জনক নয়, ঠিক আছে। এছাড়া যদি বলি এদের মধ্যে কি থাকে ভাইয়া, একমাত্র কোষীয় অঙ্গাণু, সেটা হচ্ছে কি ভাইয়া, রাইবোজোম। এদের মধ্যে একমাত্র কোষীয় অঙ্গাণু, তো এদের মধ্যে একমাত্র কোষীয় অঙ্গাণু সেটা কি হবে ভাইয়া, রাইবোজোম। তো সেটা একটু খেয়াল করবা, এদের মধ্যে রাইবোজোম বিদ্যমান। তো এদের মধ্যে কি থাকে ভাইয়া, রাইবোজোম বিদ্যমান। সেই রাইবোজোম কি হবে ভাইয়া, 70S রাইবোজোম। 70S 80S সেটা বদলে দিব, সমস্যা নাই। এবং এদের মধ্যে প্রথমে যদি বলি সুকেন্দ্রিক, তো এদের নিউক্লিয়াস সুগঠিত। তো এদের নিউক্লিয়াস সুগঠিত এবং এদের তোমার কি থাকে ভাইয়া, ঠিক আছে, সমস্ত কোষীয় অঙ্গাণু থাকে, সমস্ত কোষীয় অঙ্গাণু থাকে। এখন দেখো যে এখানে দুইটা চিত্র দেওয়া আছে, এটা একটা ব্যাকটেরিয়ার চিত্র, এটা একটা সুকেন্দ্রিক কোষের চিত্র। এখন এই যে দেখো একটা ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়া যদি দেখি, এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া যদি বলি সেই ব্যাকটেরিয়া, এটা একটি মনে রাখবা প্রাকৃতিক কোষ। দেখো এর মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, নো নিউক্লিয়াস। এবং এদের মধ্যে দেখো খুব সুন্দর একটা গোলাকার একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ। তাহলে এক কথায় প্রকৃতি কোষে কি থাকে ভাই, নিউক্লিয়াস সুগঠিত, এবং আদি কোষে তোমার কি থাকবে, নিউক্লিয়াস সুগঠিত না, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখবা। বা এখন রাইবোজোম নিয়ে খটকা লাগতে পারে, 70S রাইবোজোম এই জিনিসটা কি সেটা আমি বুঝাই দিব, নো প্রবলেম। খেয়াল করবা, প্রথমে একটু খেয়াল করবা, এখন মনের সাথে দেখবা। দেখো এখানে দুইটা প্যাসিভ ডিফারেন্স দেওয়া আছে, আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য। আমার পার্থক্যটা দেখে নেই, দেন বাকি কথা বলতেছি। প্রথমে দেখো নিউক্লিয়াস, নিউক্লিয়াস যদি বলি, এই যে নিউক্লিয়াস, এক কথায় যদি বলি নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস, আদি কোষের নিউক্লিয়াস, এটা হচ্ছে সুগঠিত নয়। সবাই একটু খাতা কলম বের করো, আমার সাথে সবাই একটু প্র্যাকটিস করে ফেলো, সুগঠিত নয়। এবং প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। দেন ডিএনএ, মনে রাখবে এদের ডিএনএ যেটা হবে সেটা হচ্ছে ডিএনএ, আদি কোষের ডিএনএ থাকে হচ্ছে বৃত্তাকার ডিএনএ, এবং প্রকৃত কোষের ডিএনএ থাকে সূত্রাকার ডিএনএ। তো এদের মধ্যে ডিএনএ থাকে হচ্ছে কি ভাই, সূত্রাকার ডিএনএ। এছাড়া মনে রাখবা হিস্টোন প্রোটিন, তোমার আদি কোষে হিস্টোন প্রোটিন থাকে না। তো আদি কোষে তোমার কি থাকে না ভাই, হিস্টোন প্রোটিন থাকে না। তাহলে এদের মধ্যে হিস্টোন প্রোটিন থাকে না, এবং এদের মধ্যে হিস্টোন প্রোটিন থাকে। প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিব, আগে লিখে রাখো হিস্টোন প্রোটিন বিদ্যমান। হিস্টোন প্রোটিন কি সেটা বলে দিচ্ছি। এখন চলে আসো কোষীয় অঙ্গাণু, এদের মধ্যে শুধুমাত্র 70S কোষীয় অঙ্গাণু বিদ্যমান। তো এদের মধ্যে শুধুমাত্র এক কথায় রাইবোজোম বিদ্যমান। রাইবোজোম বিদ্যমান, এবং প্রকৃত কোষে ঝিল্লিবদ্ধ ঝিল্লিবিহীন সমস্ত কোষীয় অঙ্গাণু থাকে। তো এর মধ্যে সমস্ত কোষীয় অঙ্গাণু বিদ্যমান। দেন এখানে খেয়াল করা শোষণ, শোষণ যদি বলি, যেটা তোমার হচ্ছে আদি কোষ, এরা করে অবাধ শোষণ। শোষণ দুই ধরনের, একটা অবাধ, একটা সবাধ শোষণ। তো এটা অবাধ শোষণ, আর এটা তোমার করে হচ্ছে সবাধ শোষণ। তো এই জিনিসগুলো কি সেটা আমি বুঝাই দিচ্ছি, খেয়াল করবা, মনসায় দেখবা। তাহলে প্রথমে দেখো, খেয়াল করবো, একে একে বুঝাই দিচ্ছি আমি। তো
হ্যাঁ সবই বুঝাই দেবো, খেয়াল করো মনোযোগ দেখবা। প্রথমে দেখো, দেন তোমাদের কাছে আমি কোশ্চেন নেবো, নো প্রবলেম। প্রথমে দেখো নিউক্লিয়াস, এটা তো জানি নিউক্লিয়াস আদিকোষে সুগঠিত না, এবং এদের মধ্যে নিউক্লিয়াস কি ভাই সুগঠিত। এক্সাম্পলটা আমরা সবার লাস্টে জানবো, সবার লাস্টে বলতেছি। ডিএনএ, এদের মধ্যে বৃত্তাকার ডিএনএ থাকে। বৃত্তাকার ডিএনএ এটা আবার জিনিসটা কি? ভাই ধরো এটা একটা ব্যাকটেরিয়া, আর এই জিনিসটা বুঝে নিই আমরা। তো ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার মধ্যে চারিদিকে কি আছে ভাই, কোষ প্রাচীর আছে, আদার্স অন্যান্য কিছু থাকবে। তো একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার মধ্যে তোমার কি আছে ভাই, এটা একটা ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়ার বুঝে নিবা, সবাই বুঝে নিবা, নো প্রবলেম, সবাই বুঝে যাবা, ঠিক আছে। তো প্রথমে দেখো এটা একটা ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়ার মধ্যে তো প্রকৃত অর্থে ব্যাকটেরিয়া একটা আদিকোষ, ব্যাকটেরিয়া তোমার একটা আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল, এদের মধ্যে নিউক্লিয়াস নাই। তো নিউক্লিয়াস যদি নাই, তো এদের মধ্যে যে ডিএনএ যেটা আছে, সেই ডিএনএটা তোমার কি থাকবে, এরকম সার্কুলার ফর্মে থাকে, চাকরিভাবে বিন্যস্ত, গোলাকার থাকবে। এই যে চাকরিভাবে বিন্যস্ত আছে, একে বলা হয় বৃত্তাকার ডিএনএ। তো এটার নাম হচ্ছে বৃত্তাকার ডিএনএ। তো এই বৃত্তাকার ডিএনএ কাদের থাকবে ভাই, আদিকোষে থাকবে। তো আদিকোষের ডিএনএ কেমন হবে ভাই, বৃত্তাকার ডিএনএ। আর যেটা প্রকৃত কোষ, তাদেরকে কে থাকবে ভাই, সূত্রাকার ডিএনএ। সূত্রাকার ডিএনএ কেমন ভাই, সূত্রাকার ফিলামেন্টাস ডিএনএ। এটা যদি বলি সূত্রাকার ডিএনএ, ধর এই যে একটা ডিএনএ, সেই ডিএনএ তোমার কি থাকে, এরকম ডাবল হেলিক্স, দুইটা হেলিক্স থাকে। ওকে, এই যে সুতার মতো থাকে দুইটা হেলিক্স প্যাচায় প্যাচায় থাকে, এটা মূলত কোথায় পাওয়া যায় ভাই, মূলত প্রকৃত কোষে পাওয়া যায়। তাহলে প্রকৃত কোষের ডিএনএ সেটা কি হবে, সূত্রাকার, এবং আদি কোষের ডিএনএ সেটা কি হবে ভাই, বৃত্তাকার। এরপরে দেখো হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন জিনিসটা কি, হিস্টোন প্রোটিন বা নন হিস্টোন প্রোটিন সেটা জিনিসটা কি? প্রথমত যদি বলি যে ভাই একটা কোষ, সেই কোষের মধ্যে তোমার কি থাকে ভাই, ক্রোমোজোম থাকে। তো এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে থাকতে পারে হিস্টোন অথবা নন হিস্টোন প্রোটিন। তো ক্রোমোজোমের মধ্যে থাকতে পারে হিস্টোন অথবা নন হিস্টোন প্রোটিন, দুই ধরনের প্রোটিন থাকতে পারে। তাহলে একটা হিস্টোন থাকতে পারে অথবা কি থাকতে পারে ভাই, নন হিস্টোন প্রোটিন থাকতে পারে। যেটা তোমার হিস্টোন প্রোটিন, খেয়াল করবা, যেটা হিস্টোন প্রোটিন, হ্যাঁ সবই দেখাবো ভাই, ঠিক আছে, সবই বলো তোমরা নিজেরাও কমেন্ট বক্সে। কোশ্চেন, এত কোশ্চেন করার দরকার না, আমি বুঝাচ্ছি। হ্যাঁ তোমাদের কোশ্চেন আমি মানে অ্যারাউন্ড সবাই যদি কোশ্চেন করে তাহলে বোঝা যাবে না, দেখতে পারবো না ইনশাল্লাহ। তো টপিক বোঝানোর পরে দেন তোমাদের যদি কোশ্চেন বলি যে ভাই কোশ্চেন আছে কিনা, তখন তোমরা লিখবে কমেন্ট বক্সে যে ভাই এই বিষয়টা বুঝি নাই, আগে বুঝে নাও আগে। হ্যাঁ, তো প্রথমে বললাম কি ভাইয়া, এক কথায় এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে হিস্টোন প্রোটিন নন হিস্টোন প্রোটিন দুইটাই থাকবে, ক্লিয়ার। তো একটা তোমার আছে কি আছে ভাইয়া, ঠিক আছে। তো এক হচ্ছে হিস্টোন প্রোটিন, একটা কি আছে ভাইয়া, নন হিস্টোন প্রোটিন। তো ক্রোমোজোমের মধ্যে কি আছে ভাই, হিস্টোন এবং কি নন হিস্টোন প্রোটিন, দুই ধরনের প্রোটিন থাকে। ধরো এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই কোষের মধ্যে এটা একটা নিউক্লিয়াস, এবং এই যে একটা ক্রোমাটিন তন্তু বা এটা ক্রোমোজোম, যখন কোষ বিভাজন করে তখন এটা হচ্ছে ক্রোমোজোম। তো এই হিস্টোন প্রোটিন এটা মূলত অম্লধর্মী। তো এটা হচ্ছে কি ধর্মী, তাহলে হিস্টোন প্রোটিন যেখানে থাকে, এক কথায় এটা মনে রাখবা, যে ক্রোমোজোমের মধ্যে হিস্টোন প্রোটিন থাকে সেটা হচ্ছে প্রকৃত ক্রোমোজোম। তবে প্রকৃত ক্রোমোজোম কোথায় পাওয়া যায়, মনে রাখবে যেটা প্রকৃত ক্রোমোজোম এটা পাওয়া যায় মূলত যাদের হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত, মূলত যাদের নিউক্লিয়াস সুগঠিত। যাদের নিউক্লিয়াস সুগঠিত তাদের মধ্যে কি পাওয়া যায় ভাইয়া, প্রকৃত ক্রোমোজোম পাওয়া যায়, এবং তাদের মধ্যে কি থাকে ভাই, হিস্টোন প্রোটিন। জাস্ট এভাবে মনে রাখো। তাহলে প্রকৃত ক্রোমোজোম, প্রকৃত থেকে মনে রাখবা প্রকৃত কোষ। তাহলে প্রকৃত কোষে তোমার কি থাকে ভাইয়া, প্রকৃত ক্রোমোজোম থাকে, এবং তাদের মধ্যে কি থাকে ভাইয়া, হিস্টোন প্রোটিন বিদ্যমান। তো এটা মনে রাখবে। তো হিস্টোন প্রোটিন কোথায় থাকে ভাইয়া, প্রকৃত কোষে, ঠিক আছে। এবং হিস্টোন প্রোটিনের ধর্ম যদি বলো, এই হিস্টোন প্রোটিন এর ধর্ম যদি বলো, এই ধর্ম হচ্ছে হিস্টোন নন হিস্টোন প্রোটিন ভাগ করা হয়েছে এদের ধর্মের উপর ভিত্তি করে। এটি হচ্ছে ক্ষার ধর্মী,
এটি ক্ষারধর্মী, আর যেটা নন হিস্টোন প্রোটিন এটা তোমার হচ্ছে অম্লধর্মী। তাহলে একটা খাদ্যধর্মী, একটা তোমাকে ভাই অম্লধর্মী। তাহলে এখন বলো হিস্টোন প্রোটিন যেটা প্রকৃত কোষে থাকে, দ্যাটস ওয়াই এটা তোমার কোথায় থাকবে ভাই? প্রকৃত কোষে প্রকৃত ক্রোমোজোম থাকবে। তোমাদের কাছে একটা কোশ্চেন দেই, দেখো এবার দেখি একটু রিলেট করো সবাই, কোশ্চেন দেখি কে কে অ্যান্সার করতে পারো। তোমাদের কাছে একটা কোশ্চেন, যদি বলি হিস্টোন প্রোটিন বা নন হিস্টোন প্রোটিন প্রকৃত কোষে নন হিস্টোন প্রোটিন বিদ্যমান, কোশ্চেন শোনো, প্রকৃত কোষে নন হিস্টোন প্রোটিন বিদ্যমান, এটা সঠিক না ভুল? ইয়েস অর নো? যদি সঠিক হয় ইয়েস, ভুল হলে নো। কে কে অ্যান্সার দিতে পারবে বলো? বললাম নন হিস্টোন প্রোটিন, ওকে সবাই এনগেজ আছে, বুঝতে পারছি ভাই, ভেরি গুড, সাবাস। ওকে ফাইন, ভেরি গুড ভেরি গুড ভাই। দেখো আমরা একটু আগে একটু খেয়াল করি, প্রথমে যদি বলি নন হিস্টোন প্রোটিন, দেখো আপনার বলতে দিচ্ছি যে হিস্টোন প্রোটিন কোথায় থাকে ভাই? অনলি কোথায় থাকে ভাই? প্রকৃত কোষে। আর যেখানে নন হিস্টোন প্রোটিন থাকে না, তার মানে আদি কোষে তোমার কি হিস্টোন প্রোটিন থাকে ভাই? নন হিস্টোন প্রোটিন। তোমাদের ম্যাক্সিমাম অ্যান্সার ঠিক দিছো, নন হিস্টোন প্রোটিন থাকে। তো এর মধ্যে নন হিস্টোন প্রোটিন বিদ্যমান। সেটা একটু মনে রাখবা। তো চলে গেল এক হচ্ছে ডিএনএ, দুই হিস্টোন নন হিস্টোন। এখন কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু যদি বলি সেটা একটু খেয়াল করো। কোষীয় অঙ্গাণু, এই কোষীয় অঙ্গাণু রাইবোজোম বলেছিলাম। তাহলে এক কোষীয় অঙ্গের মধ্যে রাইবোজোম যদি বলি, রাইবোজোম আবার একই কথা ভাই, সবাই বুঝে নিবা। রাইবোজোম, সেই রাইবোজোম মূলত দুই ধরনের, এক হচ্ছে 70S রাইবোজোম, আর এটা হচ্ছে 80S রাইবোজোম। তো এই রাইবোজোম দুই ধরনের মনে রাখবে, যখন রাইবোজোম পড়ে তখন ডিটেলস বলবো, তখন খেয়াল করবা। তো রাইবোজোম কয় ধরনের? দুই ধরনের, একটা 70S আর একটা তোমার 80S রাইবোজোম। ভাই এস কি, এটা কোশ্চেন করতে পারো ভাই, এস কি, হোয়াট ইজ এস? ওকে ভাই, এখানে রাইবোজোমই মূলত দুই ধরনের। এস প্রথম একটা বিজ্ঞানী যার নাম হচ্ছে ভেদভার্গ, তো এটা বলা হয় ভেদভার্গ। এই ভেদভার্গের শুরু হয়েছে প্রথম এস দিয়ে, তা ভেদভার্গ শুরু হয়েছে কি দিয়ে ভাই? এস। এবং তিনিই প্রথম এটা আবিষ্কার করছে যে রাইবোজোম কয়টা, দুইটা সাব ইউনিট পাওয়া যায়, দুইটা ইউনিট পাওয়া যায়, একটা 70S একটা 80S। ওকে, তো 70S 80S এবং এস যেটা আছে সেই এস একটা কি ভাই? ভেদভার্গ কনস্ট্যান্ট বা ভেদভার্গ ধ্রুবক। এবং এই এস যদি থাকে, আবারও বলতেছি কথাটা, এস মানেই তোমার কি? ভেদভার্গ। ঠিক আছে, তোমাদের লেভেলে এটুকু মনে রাখো যে 70S রাইবোজোম এটা মূলত পাওয়া যায় আদি কোষে। তো আদি কোষের রাইবোজোম সেটা হবে 70S, এবং 80S রাইবোজোম এটা মূলত হবে প্রকৃত কোষে। তাহলে প্রকৃত কোষের রাইবোজোম কি হবে ভাই? 80S। তাহলে এক কথায় 70S রাইবোজোম কোথায় পাওয়া যায় ভাই? আদি কোষে। 80S রাইবোজোম কোথায় পাওয়া যায় ভাই? প্রকৃত কোষে। এস কি ভাই? এস হচ্ছে ভেদভার্গ, ভেদভার্গের নাম করছে ভাই, আবিষ্কার করছে, এটা উচ্চারণ ভেদভার্গ, শুরু হয়েছে কি দিয়ে ভাই? এস দিয়ে। দ্যাটস ওয়াই এটার নাম কি ভাই? এস। জাস্ট এটুকু মনে রাখবা। তো এখানে এই যে ভাইয়া সেখানে একটু খেয়াল করবা। হ্যাঁ ভাই 70, এটা হচ্ছে দুইটা ইউনিট ভাই। হিস্টোন প্রোটিনের কাজ কি ভাই? হিস্টোন প্রোটিন মূলত হচ্ছে কি করে ভাই? প্রকৃত ডিএনএ তৈরি করতে সাহায্য করে, এটুকু মনে রাখো জাস্ট তোমাদের লেভেলে। হ্যাঁ, হিস্টোন প্রোটিন ক্ষারধর্মী। হ্যাঁ, ওকে। তাহলে চলো সবাই রাইবোজোমের বিষয়টা চলে গেল। তাহলে এক চলে গেল ভাই কি? হিস্টোন প্রোটিন, দেন কোষীয় অঙ্গাণু। তাহলে কোষীয় অঙ্গাণু আদি কোষে শুধুমাত্র কি থাকে ভাই? রাইবোজোম থাকে। প্রকৃত কোষে কি থাকে ভাই? সমস্ত ধরনের রাইবোজোম থাকে।
এবার চলে আসবে শোষণ। হোয়াট ইজ শোষণ? শোষণ জিনিসটা আবার কি? শোষণ যদি বলি, সেই শোষণের যদি বেসিক কথা যদি বলি, এই শোষণ, খেয়াল করবা, শোষণ প্রত্যেকটা জিনিসই বুঝাই দিচ্ছি, খেয়াল করো, কিন্তু একে একে বোঝো। শোষণ, এই শোষণ কয় ধরনের? দুই ধরনের। খেয়াল করবা, শোষণ কয় ধরনের? দুই ধরনের। এক যদি বলি সেটা হচ্ছে সবাত শোষণ, আর এটা হচ্ছে অবাধ শোষণ। এক হচ্ছে সবাত শোষণ, দুই অবাধ শোষণ। তাহলে এক কথায় শোষণ কয় ধরনের? দুই ধরনের, একটা সবাত, একটা অবাধ শোষণ। ভাই চ্যাপ্টার 4-এর ডিটেলস পড়াবো, জাস্ট খেয়াল করো। তাহলে সবাত শোষণ এটা কি ভাই? অবাধ শোষণ। তো এই যে সবাত শোষণ, আবার জিনিসটা কি ভাই? সবাত শোষণ যেখানে তোমার কি হয় ভাই? অক্সিজেনের প্রয়োজন হয়। যেখানে অক্সিজেনের প্রয়োজন হয়, এটাকে বলা হয় সবাত শোষণ। অবাধ শোষণ যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না, এটাকে আমরা বলি কি? অবাধ শোষণ। তাহলে এই অবাধ শোষণ মূলত আদি কোষে হয়। তাহলে এখানে আদি কোষে মূলত কি শোষণ হয় ভাইয়া? অবাধ শোষণ হয়। ওকে। আর এখানে সবাত শোষণ মূলত প্রকৃত কোষে হয়। তাহলে প্রকৃত কোষে মূলত তোমার কি হয় ভাইয়া? এক কথা সেটাই সবাত শোষণ হয়। তাহলে কেন এদের অবাধ শোষণ হচ্ছে, কেন এদের সবাত শোষণ হচ্ছে ভাই? ওই আবার একই কথা, একই কনসেপ্ট মনে রাখবা, যে সবাত শোষণ মূলত হয়, এটি মূলত হয়, মনে রাখবা, সবাত শোষণ এটি মূলত হয় অঙ্গাণু যদি বলি, এটা মূলত হয় মাইটোকন্ড্রিয়াতে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে তোমার কি হয় ভাইয়া? সবাত শোষণ হয়। তাহলে সবাত শোষণ কোথায় ভাইয়া? মাইটোকন্ড্রিয়াতে, এক কথায়। কিন্তু কোষীয় অঙ্গাণু যদি থাকে, সে সবাত শোষণ সেটা কোথায় হবে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ম্যাক্সিমাম ধাপগুলো কোথায় হয় ভাইয়া? মাইটোকন্ড্রিয়াতে হয়। কিন্তু অবাধ শোষণ, ঠিক আছে, যেখানে তোমার মাইটোকন্ড্রিয়ার দরকার নাই, তো মাইটোকন্ড্রিয়া ছাড়া যেখানে, সেটা হচ্ছে অবাধ শোষণ। কোনো একটা সাইটোপ্লাজমের মধ্যে গ্লাইকোলাইসিস হয়ে যাচ্ছে, ওকে, সেটা তোমার কি হচ্ছে ভাইয়া? অবাধ শোষণ। তো অবাধ শোষণ হইতে তোমার কি দরকার নেই ভাইয়া? মাইটোকন্ড্রিয়া দরকার নেই। জাস্ট এভাবে মনে রাখো। তাহলে এখন বলো, কিছুক্ষণ আগেই বললাম যে এখানে যদি বলি, বা এখানে যদি বলি, ঠিক আছে, আদি কোষে একমাত্র কোষীয় অঙ্গাণু, একমাত্র কোষীয় অঙ্গাণু, তো অবশ্যই একমাত্র কোষীয় অঙ্গাণু, সেটার নাম হচ্ছে কি ভাই? রাইবোজোম। তাহলে এখন দেখো, তোমরা নিজেরাই কোশ্চেন অ্যান্সার দিবা যে ভাই এদের তো শুধু আছে রাইবোজোম, এদের তো আর মাইটোকন্ড্রিয়া নাই। তো যাদের মাইটোকন্ড্রিয়া নাই তাদের কি সবাত শোষণ হবে? হবে না। তো যেখানে মাইটোকন্ড্রিয়া আছে সেখানে কি হবে? সবাত শোষণ হবে। যেখানে মাইটোকন্ড্রিয়া নাই সেখানে কি হবে? অবাধ শোষণ হবে। ঠিক আছে। তাহলে এখন তাহলে একটু খেয়াল করো, মনুষ্যে দেখো, যে দেখো শোষণ, শোষণ কয় ধরনের? দুই ধরনের, সবাত শোষণ, একটা অবাধ শোষণ। তো অবাধ শোষণ কাদের হয়? আদি কোষে। সবাত শোষণ কাদের হয় ভাই? প্রকৃত কোষে। কারণ প্রকৃত কোষে কি আছে ভাই? মাইটোকন্ড্রিয়া আছে। তাহলে দেখো এখানে দেখো, তাহলে এই দেখো, শোষণ কয় ধরনের? দুই ধরনের, সবাত, একটা অবাধ শোষণ। সবার সময় কিসের দরকার? অক্সিজেনের প্রয়োজন। অবাধ সময় কিসের দরকার? নাই, অক্সিজেনের প্রয়োজন নাই। তো এখন চলে আসবে উদাহরণ, ঠিক আছে। তাহলে দেখো উদাহরণ যদি বলি, যে এদের যদি উদাহরণ যদি বলি, সেই উদাহরণগুলোর মধ্যে প্রথমত যদি বলি এদের উদাহরণ, আদিকোষ উদাহরণের মধ্যে এক হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া এটি একটি আদিকোষ, অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে যেটা আছে ব্যাকটেরিয়া, সেটা একটা আদিকোষ। দেন নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া। ওকে, এক কথায় যদি বলা যায়
মনেরা রাজ্য। তো মনেরা রাজ্যের সবাই তোমার কি ভাইয়া আদি কোষ। আর যদি বলে প্রকৃত কোষ, যদি বলো প্রকৃত কোষ যদি বলি, সেই প্রকৃত কোষের মধ্যে এক কথায় মানুষের দেহ কোষ হবে, ওকে, উদ্ভিদ কোষ হবে, সরি এখানে একটু নেটের সমস্যা ছিল, এখন সবাই দেখতে পাচ্ছ কিনা? যদি দেখতে পাও একটু বললো ভাইয়ারা, ঠিক আছে? হ্যাঁ, সমস্যা হচ্ছিল। হ্যাঁ, আমি রিক্যাপ করে দিচ্ছি, নো প্রবলেম। হ্যাঁ, নো প্রবলেম, আমি রিক্যাপ করে দিব। এখন সবাই দেখতে পাচ্ছ কিনা? যদি দেখতে পাও সবাই একটু ইয়েস লেখো, ইয়েস। জাস্ট দেখতে পেলে পারে জাস্ট ইয়েস লেখো। যদি আমাকে দেখতে পাও সবাই একটু ইয়েস, ঠিক আছে? বাটন একটু চাপ দাও। কাজের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে, কাজের উপর ভিত্তি করে। তো এখন কাজের উপর ভিত্তি করে এদেরকে আমরা ভাগ করেছি আমরা, সেটা দুই ভাগে, ওকে। তাহলে কাজের উপর ভিত্তি করে ভাগ করেছে দুই ভাগে। তো এই কোষকে কাজের উপর ভিত্তি করে ভাগ করেছে দুই ভাগে। এক হচ্ছে দেহ কোষ, আরেকটা যেটা আছে সেটা তোমার হচ্ছে জনন কোষ। তো এক হচ্ছে দেহ কোষ, দুই তোমার কি ভাই জনন কোষ। ক্লিয়ার? তাহলে কাজের উপর ভিত্তি করে কোষকে ভাগ করেছে কয় ভাগে? দুই ভাগে। একটা দেহ কোষ, এটা কি ভাই জনন কোষ। খুব ভালোভাবে খেয়াল করবা। হ্যাঁ, তো এখন পরেরটা দেখো, কাজ। ওকে, তো এখন দেখো কাজের উপর ভিত্তি করে যেটা দেহ কোষ, সেটা একটু খেয়াল করবা যে এটা হচ্ছে দেহ কোষের কাজ। যদি বলি আমাদের দৈহিক গঠনে সাহায্য করে। তো দৈহিক গঠন যেটা সাহায্য করে সেটাকে আমরা বলবো কি দেহ কোষ। জনন কোষ যদি বলি, এই জনন কোষ এরা মূলত আমাদের জননে অংশগ্রহণ করে, জনন কাজে অংশগ্রহণ করে। এক কথায় তাহলে একটা হচ্ছে জনন কাজে অংশগ্রহণ করে, আর এটা কি দেহ গঠনের কাজে অংশগ্রহণ করে। কোষ বিভাজন যদি বলি, এই কোষ বিভাজন, দেহ কোষে কোষ বিভাজন হয় মাইটোসিস। তা দেহ কোষে কোষ বিভাজন কি হবে? হ্যাঁ, মাইটোসিস। তাহলে এখানে একটু খেয়াল করবা, তাহলে দেহ কোষে কোষ বিভাজন সেটা তো পাচ্ছে কি হবে? মাইটোসিস। তো এটা হবে মাইটোসিস। এবং জনন কোষে কোষ বিভাজন হবে মিওসিস। ভাইয়া এখানে উদাহরণ যদি বলি, তোমাকে দেহ কোষের উদাহরণ মনে রাখার কোনো দরকারই নেই, আমি জাস্ট একটা ট্রিক্স দেখাবো, সেটা মনে রাখতে পারলে সব এক্সাম মানে সব উদাহরণ হয়ে যাবে। মনে রাখবা জনন কোষ, শুক্রাণু ও ডিম্বাণু, এই দুইটা তোমার কি ভাইয়া জনন কোষ। এবং শুক্রাণু ডিম্বাণু বাদ রেখে যা হবে সব করে তোমার কি হবে ভাইয়া দেহ কোষ। তাহলে তোমার শরীরে শুক্রাণু ডিম্বাণু বাদ, জনন কোষ বাদ রেখে যা হবে সবগুলো তোমার কি ভাইয়া দেহ কোষ। ওকে, তাহলে এখন যদি বলে আরবিসি দেহ কোষ, ডাব্লিউবিসি, আরবিসি মানে রেড ব্লাড সেল, হ্যাঁ, দেন তোমার আরবিসি একটা দেহ কোষ। ওকে, দেন এরপরে যদি বলি, ঠিক আছে, আরবিসি মানে কি রেড ব্লাড সেল, ওকে, স্নায়ু কোষ, এটা একটা দেহ কোষ। ওকে, দেন তুমি যা কোষ বলবা না কেন সবগুলো তোমার কি হবে? দেহ কোষ হবে, ঠিক আছে। তাহলে প্রথমে যদি বলি যে শুক্রাণু ডিম্বাণু বাদ রেখে যা হবে সবগুলো তোমার কি ভাই দেহ কোষ। তাহলে এখন যদি বলি, এই যে দেখো খেয়াল করো, তো এখানে দেখো এক হচ্ছে রেড ব্লাড সেল, এটা দেহ কোষ। বোন সেল মানে অস্থি কোষ, বোন সেল মানে হচ্ছে কি অস্থি কোষ। তো এই যে অস্থি কোষ, এটা দেহ কোষ। দেন এখানে দেখো আমাদের অন্ত্রের কোষ, ঠিক আছে। দেন হোয়াইট ব্লাড সেল, মোটর নিউরন, যা দেখছো সবগুলো তোমার কি ভাই দেহ কোষ। তাহলে একমাত্র মনে রাখবা
শুক্রাণু ডিম্বাণু ছাড়া যা আছে সবগুলো তোমার কি ভাইয়া দেহকোষ। এখন ভাইয়া কোষ বিভাজন এটা যদি আমি নেক্সট ক্লাসে পড়াবো তোমাদের হচ্ছে মানে এটা চ্যাপ্টার 3 যেটা আছে তোমাদের সেই চ্যাপ্টার 3-এ আমি আলোচনা করব। তারপর একটু জাস্ট বলে রাখি সেই বিষয়টা জিনিসটা কি। এই যে মাইটোসিস, মাইটোসিস যদি বলি বেসিক কথা যদি বলি বা এখানে খুব ভালোভাবে খেয়াল করবা মাইটোসিস মিয়োসিস একদম বেসিক কথা বলবো সেটা একটু দেখবা যে ভাই এখানে তোমার একটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 2n, এখান থেকে তৈরি হলো দুইটা নিউক্লিয়াস, দুইটার মধ্যে গেল 2n 2n করে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে মাইটোসিস এক কথায়। তো মাইটোসিস, তাহলে মিওসিস কি? মিওসিস যদি বেসিক কথা যদি বলি মিওসিসের মধ্যে বা এখানে তোমার আছে 2n ক্রোমোজোম, প্রথম ধাপে সেটা গেল n করে অর্ধেক হয়ে যাবে, এখান থেকে আরো দুইটা হবে, এখান থেকে আরো দুইটা হবে, প্রত্যেকটার মধ্যে কি যাবে ভাই n করে যাবে। তো এখানে তোমার কি হবে ভাই, এটা হচ্ছে মায়োসিস। এবং মায়োসিসে সোজা কথা একটা থেকে কয়টা হয় ভাই, 4টা নিউক্লিয়াস হয়, প্রত্যেকটা ক্রোমোজোম সংখ্যা কি হয় ভাই অর্ধেক হয়ে যায়। এবং মায়োসিস কোথায় হয় ভাই, এক কথায় জনন মাতৃকোষ। তো জনন মাতৃকোষে কি হয় ভাই মায়োসিস হয়। যারা ফ্রি ক্লাস করছো তখন এই কথাটা আমি বলছি। তো জনন মাতৃকোষ কি কি আছে ভাই, এক হচ্ছে শুক্রাণু, 2 যেটা আছে সেটা তোমার আছে কি ভাই ডিম্বাণু। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু এখানে তোমার কি হয় ভাই মায়োসিস হয়, বাকি সমস্ত জায়গায় তোমার কি হয় ভাই মাইটোসিস। তাহলে শুক্রাণু ডিম্বাণুতে মায়োসিস হয়, বাকি সমস্ত জায়গায় কি হয় ভাই মাইটোসিস। চলো একটা তোমাদের কোশ্চেন করি, এই কোশ্চেনের অ্যান্সার কে কে করতে পারো। কোশ্চেনটা সবাই একটু শুনবা, ইয়েস অর নো কোশ্চেন উত্তর দিবা তোমরা। তোমাদের যদি বলি ওকে আমাদের লোহিত রক্ত কোষে অথবা অস্থি কোষে এতে মাইটোসিস বিভাজন হয়। তো আবার বলতেছি আমাদের অস্থি কোষে মাইটোসিস বিভাজন হয়, ইয়েস অর নো কি অ্যান্সার হবে বলো। জারিফ জারিফ ঠিক আছে, একটু তোমার কোশ্চেন কি করতেছো দেখ। জারিফ, জারিফ ওকে ভেরি গুড, একদম ভেরি গুড, সাবাস। সবাই ম্যাক্সিমাম সঠিক আনসার দিচ্ছে যে ভাই অস্থি মানে, অস্থি মানে কি হাড্ডি, এক কথায় হাড্ডি। ওকে মাস মিউসিস একই ভাই, ঠিক আছে। শুক্রাণু ডিম্বাণু একটা হচ্ছে জনন কোষ, ঠিক আছে। তাহলে শুক্রাণু ডিম্বাণুতে তোমার কি হবে ভাই, এক কথায় তোমার কি হবে ভাই মায়োসিস হয়। শুক্রাণু ডিম্বাণু ছাড়া যা আছে যে কোশ্চেন থাকুক না কেন সেখানে তোমার কি হবে ভাই মাইটোসিস হবে। ওকে তো এখানে তোমার কি আই থিঙ্ক সবাই ক্লিয়ার, ঠিক আছে। ওকে ভেরি গুড, ম্যাক্সিমাম সঠিক আনসার দিছো, সাবাস। যাই হোক সবাই এঙ্গেজ আছো, থ্যাংক ইউ সো মাচ, কংগ্রেচুলেশন। ওকে চলো আসো ভাইয়া, বিষয়টা পারছো ভাইয়া। তো এখন চলো আসো ভাই, এখন একটু খেয়াল করবে, এটা উদ্ভিদ কোষ একটা প্রাণী কোষ, দুটো চিত্র তোমরা দেখতে পাচ্ছ ভাই। এখানে আমি এই চিত্রটা তোমাদেরকে একটু নিজে এঁকে দেখাচ্ছি, সবাই খুব ভালোভাবে খেয়াল করবা, খাতা কলম নাও, আমার সাথে একটু প্র্যাকটিস করো উদ্ভিদ কোষ প্রাণী কোষ, ঠিক আছে। তো আরো 2 ধরনের কোষ ছিল, তাহলে প্রথমে ভাগ করেছিলাম আমরা কিসের ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে, নিউক্লিয়াস গঠনের ভিত্তি করে। নিউক্লিয়াস গঠনের ভিত্তি করে কোষ কয় ধরনের ছিল, 2 ধরনের ছিল, একটা তোমার কি ছিল ভাইয়া উদ্ভিদ কোষ, আর একটা তোমার কি ছিল ভাইয়া প্রাণী কোষ, সরি এটা তোমার কিছু সুকেন্দ্রিক কোষ, এটা তোমার ছিল প্রাকেন্দ্রিক কোষ। এছাড়া কাজের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে দেহ কোষ, এটা তোমাকে জনন কোষ। এছাড়া আরো 2 ধরনের কোষ তোমরা দেখতে পাবা, একটা উদ্ভিদ কোষ, এটা কি ভাই প্রাণী কোষ। উদ্ভিদ দিয়ে যেটা থাকে সেটা উদ্ভিদ কোষ, প্রাণী কোষে যেটা থাকে সেটা কি ভাই প্রাণী কোষ। এবং এই যে যে জিনিসটা দেখতেছো এখানে এর যে পার্থক্য এবং এই যে টপিকটা, এটা তোমাদের একটা 5 স্টার একটা টপিক, খুব ভালোভাবে খেয়াল করবা। প্রথমে যদি বলি উদ্ভিদ কোষ, সবাই চলো আমরা একটু প্র্যাকটিস করি সবাই। ওকে সবাই একটু খাতা কলম বের করো, আমার সাথে চিত্রটা সবাই একটু প্র্যাকটিস করবা, ক্লিয়ার। তাহলে প্রথমে যদি বলি যে ভাই এই যে ধরো একটা উদ্ভিদ কোষ, সেই উদ্ভিদ কোষের মধ্যে সবাই একটু চিত্রটা আমার সাথে একটু প্র্যাকটিস করবা। তো প্রথমে যদি বলি
এই একটা উদ্ভিদ কোষ, সেই উদ্ভিদ কোষের এখানে বাইরে যদি বলি, এর বাইরে কোষ প্রাচীর থাকে। আমার বেসিক জিনিসটা একটু খেয়াল করবো, মনোযোগ সহকারে দেখবা, সব আমার সাথে প্র্যাকটিসও হয়ে যাবে। আমি যেভাবে রাখতেছি সেভাবে একটু আঁকার চেষ্টা করো, একদম বেসিক কথা বলতেছি, খেয়াল করবা। তো এই যে দেখো সর বাইরে এই অংশ যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। তো বাইরের এই অংশটাকে আমরা কি বললাম ভাইয়া? কোষ প্রাচীর। ওকে, কোষ প্রাচীর নিয়ে প্রথম যদি কথা যদি বলি, কোষ প্রাচীর, উদ্ভিদ কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ, হেমিসেলুলোজ দিয়ে। সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এবং লিগনিন। তো উদ্ভিদ কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান যদি বলি, সেটা হচ্ছে এক কথায় সেলুলোজ, এটা একটু মনে রাখবা। এবং ছত্রাকের কোষ প্রাচীর, ছত্রাকের কোষ প্রাচীর, এটা কি থাকে ভাই? কাইটিন। ভাই এই ক্লাসটা কিন্তু তোমাদের রেকর্ডেড থাকবে, তোমরা রেকর্ডেড পাবা। কোথাও অংশ মিস হয়ে গেলে ভাই যেখান থেকে ধরতেছি সবাই, বা কেউ যদি মিস হয়ে যায় কোনো অংশ, এখন যেখান থেকে পাচ্ছ সেখান থেকেই লাইভে অ্যাটেনশন দাও, মনোযোগী হও, পড়া বুঝে যাবা। ওকে, কোনো অংশ মিস হয়ে গেলে ভাই সেটা রেকর্ডেড জিনিসটা তুমি আবার দেখে নিতে পারবা। তো ছত্রাকের কোষ প্রাচীর কি নিয়ে থাকে? কাইটিন। তাহলে এক হচ্ছে কোষ প্রাচীর, এটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। এবং কোষ প্রাচীর আরো একটা কথা, প্রাণী কোষে থাকে না, প্রাণী কোষে থাকে না। তো এক কথায় কোষ প্রাচীর, ঠিক আছে, উদ্ভিদ কোষ তৈরি হয় কি দিয়ে ভাই? সেলুলোজ দিয়ে, মেন উপাদান সেলুলোজ। ছত্রাক কোষ ভাই কি নির্মিত? কাইটিন নির্মিত। কাদের থাকে না ভাই? কাদের থাকে না? প্রাণী কোষের থাকে না। এরপরে খেয়াল করবা, এরপরে যেটা আছে, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোষ ঝিল্লি। তো এটা হচ্ছে কোষ ঝিল্লি। তো এটা হচ্ছে কোষ ঝিল্লি। এবং এরপরে এর ভিতরে বৃহৎ একটা তোমার কি থাকে ভাই? এরকম ভ্যাকুয়াল থাকে, একে বলা হয় কোষ গহ্বর। খেয়াল করবা, তো এটাকে আমরা বলতেছি কোষ গহ্বর। আমি একে একে বুঝাচ্ছি, খেয়াল করবা। তো এটাকে আমরা কি বললাম ভাইয়া? কোষ গহ্বর বললাম। এবং কোষ গহ্বরের পাশে নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকে না, তো নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকতে পারে না, এবং নিউক্লিয়াসটা ঠিক পাশে অবস্থান করে। মনে রাখবে, উদ্ভিদ কোষের একটা হচ্ছে নিউক্লিয়াস কোথায় অবস্থান করে ভাই? পাশে অবস্থান করে। তো দেখো একটা উদ্ভিদ কোষের নিউক্লিয়াস, এটা পাশে অবস্থান করে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ক্রোমাটিন। ওকে, তো এখানে এটা একটা ক্রোমাটিন। ওকে, রেটিকুলাম। এরপরে এর সাথে যে যুক্ত থাকবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, খুব ভালোভাবে খেয়াল করবা। তো এখন আমরা একে একে আস্তে আস্তে সবই বর্ণনা শিখবো, খেয়াল করো। তো এই অংশটাকে আমরা বলেছিলাম নিউক্লিয়াস, এবং এর উপরে এই যে অংশটা দেখতে পাচ্ছ, তো এটাকে আমরা বলেছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একে একে খেয়াল করো, তো এটাকে আমরা বলেছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা অঙ্গাণুর নামা রেটিকুলাম। তাহলে একটা উদ্ভিদ কোষের মধ্যে কি কি থাকে সেটা আমরা দেখব। তার প্রথমে দেখো, এক হচ্ছে কোষ প্রাচীর, দেন এই যে সবুজ অংশের কোষ ঝিল্লি, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস এবং কোষ গহ্বর এবং কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে এর ভিতরে কি কি থাকতে পারে? এর ভিতরে এখানে থাকতে পারে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এখানে তোমার দ্বিস্তরী ঝিল্লি বিষয়টা, এটা তোমার কি থাকতে পারে ভাই? মাইটোকন্ড্রিয়া।
তো এরকম মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, অসংখ্য এরকম কি থাকতে পারে ভাই, মাইটোকন্ড্রিয়া। তো এই অংশটা যেটা দেখতে পাচ্ছ এইটাকে আমরা বলতেছি ভাইয়া মাইটোকন্ড্রিয়া। তো এটাকে আমরা কি বলতাম ভাইয়া, মাইটোকন্ড্রিয়া। দেন এর পরে আর কি কি থাকতে পারে, মাইটোকন্ড্রিয়ার পরে যদি বলি তো এর মধ্যে থাকতে পারে প্লাস্টিড। তো এরকম প্লাস্টিড থাকতে পারে, এটা একটা ক্লোরোপ্লাস্ট। তো এই অংশটাকে আমরা কি বলছি ভাইয়া, প্লাস্টিড। তো এটি হচ্ছে একটি প্লাস্টিড। দেন প্লাস্টিডের পরে এখানে আর কি কি থাকতে পারে, আরো কি কি থাকতে পারে, প্লাস্টিডের পরে এখানে কিছু অর্গানেলস থাকতে পারে, এবং এই অর্গানেলস গুলোর নাম, অঙ্গাণুগুলোর নাম বলে দিলাম ভাইয়া রাইবোজোম। এছাড়া এখানে থাকতে পারে আরো কিছু অর্গাণু, ঠিক আছে, একটু ভ্যাকুল টাইপের, এবং এটাকে আমরা বললাম তোমার হচ্ছে গলগি বডি। তো এটাকে আমরা কি বললাম, হ্যাঁ, গলগি বডি, ঠিক আছে। এই হচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষ। ওকে, তো এই আদর্শ উদ্ভিদ কোষ যদি বলি, সেই আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে এক থাকবে কোষ প্রাচীর। তো সবার বাইরে দেখো এই অংশটাকে আমরা কি বললাম ভাইয়া, কোষ প্রাচীর। দেন ভিতরে অংশটাকে আমরা কি বললাম ভাইয়া, কোষ ঝিল্লি। দেন এর ভিতরে কি আছে ভাইয়া, বৃহৎ একটা কোষ গহ্বর থাকায় নিউক্লিয়াসটা কি থাকে, পাশে অবস্থান করে। এছাড়া কি থাকে ভাইয়া, প্লাস্টিড থাকে। তাহলে এক কথায় উদ্ভিদ কোষে কি কি থাকে, যে প্রাণী কোষে থাকে না। প্রথমে যদি বলি, এক কথায় যদি বলি, এক এখানে যদি বলি বেসিক কথা যদি বলি, সেটা একটু খেয়াল করবা। তো এক হচ্ছে উদ্ভিদ কোষ, দুই হচ্ছে প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষে তোমার কি থাকে ভাই, এক কথায় প্লাস্টিড থাকে, আর এখানে প্রাণী কোষে থাকে না। দেন যদি বলা যায় উদ্ভিদ কোষে কি থাকে ভাই, কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর কোথায় থাকে, কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। এছাড়া যদি বলি, খেয়াল করবা যে এখানে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল, প্রাণী কোষে তোমার কি থাকবে, সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল থাকে, এখানে উদ্ভিদ কোষে থাকে না। এছাড়া মনে রাখবা এই যে উদ্ভিদ কোষ যেটা দেখতে পাচ্ছ, সেই উদ্ভিদ কোষের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, এদের নিউক্লিয়াসটা পাশে অবস্থান করে। তো এদের নিউক্লিয়াস পাশে অবস্থান করে, এবং প্রাণী কোষে নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে, কেন্দ্রে অবস্থান করে। তো এই জিনিসটা একটু মনে রাখবা 100% দিয়ে। তো দেখো এই একটা উদ্ভিদ কোষ, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা সবাই এটা করবা। ওকে, তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম আমি। এটা সবাই বাসায় যে এসে আমি যেটা আঁকছি সেটা আবার তোমরা আঁকবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সবাই এই চিত্রটা সবাই একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে নেক্সটের দিন অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা করছো কিনা। ক্লিয়ার? অবশ্যই তোমার এটা হোমওয়ার্ক থাকবে, এটা এই চিত্রটা সবাই আবার প্র্যাকটিস করে বাসায় যে। তাহলে দেখো আমার সাথে আবার একটু প্র্যাকটিস করো, দেখো হয়ে গেছে, এটা হয়ে যাবে পড়া। তো সবার বাইরে এটা কি থেকে ছিল, কোষ প্রাচীর। দেন এখানে কি তোমার কি ছিল ভাইয়া, কোষ ঝিল্লি। দেন ভিতরে তোমার কি ছিল ভাইয়া, নিউক্লিয়াস, এবং কি এটা কি কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া। তাহলে এই কোষ প্রাচীর শুধুমাত্র কোথায় পাওয়া যায়, ঠিক আছে, উদ্ভিদ কোষে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় না, প্রাণী কোষে পাওয়া যায় না। প্লাস্টিড শুধুমাত্র কোথায় পাওয়া যায়, শুধুমাত্র পাওয়া যায় কোথায়, উদ্ভিদ কোষে। তো প্লাস্টিড শুধুমাত্র কোথায় পাওয়া যায়, শুধুমাত্র উদ্ভিদ কোষে। কোথায় থাকে না ভাইয়া, প্রাণী কোষে থাকে না। ওকে, সবাই চিত্রটা ক্লিয়ার কিনা বলো, যদি ক্লিয়ার থাকো সবাই সি লিখবা। ওকে, চলে আসো ভাইয়া। তো এখন চলে আসো এই যে দেখো কোষ প্রাচীর, কোষ প্রাচীর নিয়ে মাত্র আলোচনা করে আসলাম। কোষ প্রাচীর, ঠিক আছে, এই যে কোষ প্রাচীর যদি বলি, সেই কোষ প্রাচীরের মধ্যে কতটুকু আমরা জানবো সেটা একটু খেয়াল করি। তো এই যে কোষ প্রাচীর, কিছু পর্দা আছে, তো মাঝে যেটা থাকে সেটা হচ্ছে মধ্য পর্দা। তো একটা কোষ প্রাচীর ধর এটা বাইরে, এটা একটা আণুবীক্ষণিক গঠন যদি বলি, তো সবার মাঝে এই অংশটাকে আমরা বলি মধ্য পর্দা। তো এটাকে আমরা বললাম মধ্য পর্দা, এবং এর উপরে থাকে হচ্ছে প্রাথমিক পর্দা।
তো এর মতো উপরে থাকে হচ্ছে প্রাথমিক পর্দা, দেন এর উপরে থাকে হচ্ছে সেকেন্ডারি পর্দা, এরকম কিছু পর্দা কূপ এলাকা বলে। তোমাদের লেভেলে এইটুকু জানলেই হবে। তো এই হচ্ছে একটা উদ্ভিদ কোষ প্রাচীর। তাও এই যে উদ্ভিদ কোষ প্রাচীর যদি বলি, এই উদ্ভিদ কোষ প্রাচীরের মধ্যে এক হচ্ছে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, দেন এই যে গৌণ বা সেকেন্ডারি প্রাচীর, ঠিক আছে, একটা হচ্ছে মধ্যপর্দা আছে, এই প্রাচীরগুলো থাকবে। তো যাই হোক, এখান থেকে যদি বলি, প্রথমে যদি বলি, দেখো খেয়াল করো, খুবই ইন্টারেস্টিং জিনিস, অলরেডি পড়ে ফেলছি আমরা, সবাই পড়ে ফেলছি। তো দেখো, এক, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, কিন্তু মাত্র কিছু আগে পড়ে আসলাম, প্রাণী কোষে কি থাকে না ভাইয়া, কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে কোষ প্রাচীর এবং সাথে কি থাকে না ভাইয়া, প্লাস্টিডও থাকে না। তো প্লাস্টিড শুধুমাত্র কোথায় পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায়। ওকে, এছাড়া কোষ প্রাচীর রাসায়নিক উপাদান বেশ জটিল প্রক্রিয়ার। তো এখানে যদি বলি এটা বেশ জটিল প্রক্রিয়ার, কোষ প্রাচীর রাসায়নিক উপাদান বেশ জটিল। এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবিন থাকে। এবং ছত্রাকের কোষ প্রাচীর, জাস্ট এটুকু মনে রাখবা, ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত, কাইটিন। কেমনে মনে রাখবা, ছত্রাক, ছত্রাক কাইটিন। এখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন আসছে, ছত্রাক কতে কাইটিন, ছত্রাক লাস্টের নাম শেষ হয় কি দিয়ে ভাই, ক দিয়ে, ঠিক আছে। তো ছত্রাক কতে কি মনে রাখবা ভাই, কাইটিন। তো ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত হয় ভাই, কাইটিন নির্মিত। ক্লিয়ার, এই জিনিসটা একটু মনে রাখবা। তো ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত, কাইটিন নির্মিত। ওকে, চলে আসো, তোমাদের এটা একটা কোশ্চেন, দেখি কে কে অ্যান্সার করতে পারো। এটা একটা তোমার হচ্ছে কি, এটা একটি উদ্ভিদ কোষ। ওকে, তো এখন চলে আসো, এই কোশ্চেনটা সবাই পারছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ব্রেক হচ্ছে, যাও 10 মিনিট ব্রেক পাবা, ব্রেকের পরে দেখা হবে, ঠিক আছে। ওকে, 10 মিনিট ব্রেক, ব্রেকের পর আসতেছে।